গুমের মামলায় 15 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের। পলাতকদের আত্মসমর্পণে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি। রাজধানীতে বাড়ছে নতুন চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য। প্রধান টার্গেট গাড়ির শোরুম। টাকা দিতে অস্বীকৃতি জানালে এই ককটেল বিস্ফোরণ, হত্যার হুমকি। পুলিশের কাছে দিয়ে হুমকি দেয় যে আগামী দিনে আমরা ক্ষমতায় আসবো, তখন তোদের দেখে নেব। মৃত্যু ফাঁদে পরিণত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। 9 মাসে 450-ও বেশি দুর্ঘটনায় প্রাণ গেছে 284 জনের। প্রশাসনের দুর্বল নজরদারিকে দুষছেন সংশ্লিষ্টরা। নিষেধাজ্ঞা অমান্য করেই উপকূলে চলছে ইলিশ নিধন। অভিযানের তোয়াক্কা না করেই ফেলা হচ্ছে জাল। আগের চেয়ে বেপরোয়া জেলেরা, বলছে মৎস্য অধিদপ্তর। রেগুলেটরের প্রভাবে নাটোরে অস্তিত্ব সংকটে একের পর এক নদী। নষ্ট হচ্ছে স্বাভাবিক গতিপথ। প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন পরিবেশবিদদের। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। অবশেষে গুমের 2 মামলা সহ মানবতা বিরোধী 3 মামলায় 15 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের 7 দিনের মধ্যে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন আদালত। বুধবার সকালে করা নিরাপত্তায় শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয় সেনা হেফাজতে থাকা ওই 15 জন কর্মকর্তাকে। এ সময় হাজিরাকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় নেওয়া হয় নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত প্রতিবেদনে। শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সেনা হেফাজতে থাকা 15 সেনা সদস্যকে। গেল 11 অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তাদেরকে হেফাজতে নেয় সেনাবাহিনী। কড়া নিরাপত্তায় ভোরবেলায় আদালত শুরুর আগেই আসামিদের প্রিজন ভ্যানটি হাইকোর্টে পৌঁছালেও সকাল 8:30টায় তাদের হাজির করা হয় ট্রাইব্যুনাল 1-এ। এ সময় প্রসিকিউশন 13 জনের বিরুদ্ধে 2টি গুমের মামলা ও 2 জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে রামপুরায় হত্যা মামলায় আসামি হিসেবে তুলে ধরে। শুনানির পর প্রসিকিউশন জানায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ 20 নভেম্বর ধার্য করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সমস্ত আসামি পলাতক আছেন, তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 1 সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে। তাদেরকে কাস্টডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে। কাস্টডিতে প্রেরণ মানে হচ্ছে কারা কর্তৃপক্ষের অধীনে তারা চলে যাবেন। কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন, অর্থাৎ কোন জেলে রাখবেন, কোন সাব জেলে রাখবেন, ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন, এটা অ্যাবসোলুট অথরিটি কারা কর্তৃপক্ষের, অর্থাৎ সরকারের। আদালতের কাজ হচ্ছে তাদেরকে কাস্টডিতে পাঠিয়ে দেওয়া। কাস্টডিটা মেনটেন করেন রাষ্ট্র বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা মোর স্পেসিফিক্যালি কারা অধিদপ্তর। সুতরাং কারা কর্তৃপক্ষ তাদেরকে কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারণ করবে। আগামী 5 ও 20 নভেম্বর এই 3 মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। এদিকে আসামি পক্ষের দাবি, অভিযুক্ত সেনা সদস্যরা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। এ সময় তাদের সাব জেলে রাখা হবে বলে জানান তিনি। হোসেন জাহিদ, এখন, ঢাকা। বুয়েটের শিক্ষার্থী শীর্ষাংশ রায়ের নারী ও ইসলাম বিদ্বেষী মন্তব্য ঘিরে মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে বুয়েট। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ছড়ানোর অভিযোগে শ্রীশান্তকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বুয়েট প্রশাসন। বুয়েটের ত্রিপলি 21 ব্যাচের শিক্ষার্থী শীর্ষান্ত রায় দীর্ঘদিন ধরে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উইকলি সার্ভিস 923 ছদ্মনাম ব্যবহার করে নারী বিদ্বেষ, ইসলাম ধর্মবিদ্বেষ প্রচার করে আসছিল, এমন অভিযোগ ওঠে সহপাঠীদের কাছ থেকে। সাম্প্রতিক এক পোস্টে মুসলিম নারীদের পর্দা বিধান নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে শ্রীশান্ত। পাশাপাশি অনলাইনে নারী অবমাননাকর পোস্ট দিয়ে ছড়ানো হয় উস্কানিমূলক বক্তব্য। ফেসবুক প্রোফাইল ও মোবাইল ফোনে এসব আপত্তিকর মন্তব্যের প্রমাণ পাওয়ার পর ঘটনা জানানো হয় প্রশাসনকে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাথমিক তদন্তে সত্যতা পেয়ে শ্রীশান্ত রায়কে সাময়িকভাবে বহিষ্কার করে। এই ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বুয়েট শহীদ মিনারে জড়ো হয়ে বিক্ষোভ করেন।
বিশ্ববিদ্যালয়ের ই বিভাগের 21 ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায় আইডি 2106169 এর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হয়। আবারও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের খবর জানাবো। এই মুহূর্তে সেখান থেকে যুক্ত আছেন সহকর্মী তৌহিদুল তারেক। তারেক, জানাবেন আসামি পক্ষের আইনজীবীরা আর কি বললেন, আর তাদেরকে কোন সাব জেলে রাখা হবে, বিস্তারিত কোনো তথ্য রয়েছে কিনা? প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই। তাদেরকে রাখা হবে সাব জেলে, যেটা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে রয়েছে। এই সম্পর্কে জানিয়েছেন তাদেরই আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার সরোয়ার। এবং আসামিপক্ষের আইনজীবী আরও বেশ কয়েকটি বিষয় গণমাধ্যমকে বলেছেন যে তিনি আসলে তাদেরকে নির্দোষ দাবি করেছেন এবং তিনি বলেছেন যে আদালতের কাছ থেকে তারা সুবিচার পাবেন এই আশা তারা রাখছেন। এবং এখানে যারা যে 15 জন আছেন সেই 15 জনের তারা সবাই নির্দোষ, তাদের কোনো ধরনের কোনো ঘটনায় কোনো নিয়ন্ত্রণ ছিল না এবং এই ঘটনার পুরোপুরি দায়ভার শেখ হাসিনা এবং সে সময়কার যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল তাকেই নিতে হবে বলে তিনি কিন্তু গণমাধ্যমকে জানিয়েছেন। এবং আরেকটি বিষয় তিনি আসলে যে বিষয়টা নিয়ে একটু দ্বিধা তৈরি হয়েছিল যে আসলে কি তারা আত্মসমর্পণ করেছেন নাকি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা দুই জায়গায় দুই ধরনের বক্তব্য পেয়েছি। প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের কথা বলা হয়েছে, কিন্তু আবার আসামি পক্ষের আইনজীবী বলছেন যে এই সেনা কর্মকর্তারা তারা স্বেচ্ছায় তারা নিজেরা আত্মসমর্পণ করে আজকে ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। এবং এই মুহূর্তে যদি বলি, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এই আসামিদের বহনকারী যে প্রিজন ভ্যানটি রয়েছে এটি একটি শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যান। এই ভ্যানে করে কিন্তু তাদেরকে সেই কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে আমরা যতটুকু জানতে পেরেছি। এবং এর আগের একটু ঘটনাটি যদি উল্লেখ করি যে আজ ভোরবেলা আজকে ভোরবেলায় কিন্তু হেফাজতে নেওয়া এই সেনা কর্মকর্তাদের কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় এবং ট্রাইব্যুনাল 1-এ যেখানে এই ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজার নেতৃত্বে যে 3 সদস্যের যে বিচারক প্যানেল রয়েছে তাদের সামনে কিন্তু তাদেরকে হাজির করা হয়। এবং এ সময় যদিও তাদের লিখিত কোনো ধরনের জামিন আবেদন করা হয়নি, এদিন মূলত প্রিভিলেজ কমিউনিকেশন এবং একই সাথে ওকালতনামায় স্বাক্ষরের অনুমতি দিয়েছে আদালত যে আসামি পক্ষের আইনজীবী আছে তাকে। এবং একই সাথে পরবর্তী যে শুনানির তারিখ সেই তারিখ ধার্য করা হয়েছে। এর মধ্যে 2টি গুমের মামলায় অভিযুক্ত যে 13 জন রয়েছে তাদেরকে আসলে আগামী 20 নভেম্বর তাদের পরবর্তী শুনানির ডেট বা তারিখ ধার্য করা হয়েছে। এবং বাকি যে 2 জন তাদের কিন্তু অভিযুক্ত করা হয়েছে যে জুলাই আন্দোলনে রামপুরায় যে গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছিল সেই হত্যার ঘটনায় তাদেরকে সেই 2 জনকে অভিযুক্ত করা হয়েছে। এবং তাদেরকে কিন্তু তাদের যে পরবর্তী শুনানি সেটি হচ্ছে আগামী 5 নভেম্বর ধার্য করা হয়েছে। এবং আসামি পক্ষের আইনজীবী বলেছেন যে সেই শুনানির সময় কিন্তু তিনি তাদের জন্য জামিনের যে আবেদন সেটি তুলে ধরবেন এবং আশা করবেন যে তার ভাষ্যমতে তারা সৎ এবং তারা নির্দোষ সেনা সদস্য এবং তাদেরকে পুরোপুরি মুক্তি দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন। এবং আরেকটি বিষয় যদি একটু উল্লেখ করি যে আজকে এই ঘটনায় বা এই ট্রাইব্যুনাল আরেকটি আদেশ এসেছে, সেটি হলো এই 2টি গুমের মামলা এবং সাথে আরেকটি মামলা রয়েছে। এই 32 জনের মধ্যে কিন্তু 25 জনই সেনা কর্মকর্তা, যে 25 জনের 15 জনকেই আসলে এই সেনাবাহিনী তাদের হেফাজতে রেখেছিল এবং বাকিরা কিন্তু সবাই পলাতক রয়েছেন। এবং পলাতক থাকার কারণে এই 22 অক্টোবর মানে আজকেই কিন্তু সবশেষ ডেট ধার্য করা হয়েছিল এই আসামিদের জন্য, যাদেরকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদেরকে বলা হয়েছিল 22 অক্টোবরের মধ্যে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির হতে হবে। কিন্তু এই বাকি যারা পলাতক হাজির হননি তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে খুব দ্রুত আত্মসমর্পণের যে ঘোষণা সেই বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমে তাদেরকে দ্রুত এই গণমাধ্যমে পত্রিকাতে বিজ্ঞপ্তি দেওয়ার আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক এই সময় কিন্তু এই ট্রাইব্যুনালের যে কার্যাবলী এই ট্রাইব্যুনালের যে কার্যাবলী রয়েছে তা শেষ করে কিন্তু এই প্রিজন ভ্যানটি চলে যাচ্ছে। এই প্রিজন ভ্যানটিতে মূলত যে 15 সেনা কর্মকর্তা ছিল সেই সেনা কর্মকর্তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকজন আসলে তাদের প্রতিবাদ জানাচ্ছেন। তাদের যে আত্মীয় স্বজনরা গুম হয়েছেন তাদের পক্ষ থেকে তারা এখানে প্রতিবাদ জানাতে এসেছেন। ঠিক ট্রাইব্যুনালের গেটের সামনে আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে আছেন মেজর মন্ত্রী হুদার ভাই, যাকে শেখ হাসিনা নিজ হাতে জবাই করেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা আসলে গুমের শিকার হয়েছেন এমন কয়েকজন ভুক্তভোগীর স্বজনেরা প্রতিবাদ জানাচ্ছেন এবং সেই প্রতিবাদ কিন্তু আজকে যে গুম করেছে এমন অভিযুক্ত যে সেনা সদস্যদেরকে আনা হয়েছে আজকের এই তারিখেই কিন্তু সেই পরিবারের স্বজনেরা এসছেন এবং প্রতিবাদ জানাচ্ছেন। এবং এই প্রতিবাদ কতক্ষণ চলবে সেটা আমরা বলতে পারছি না। পরবর্তীতে বাকি যে আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরবো। এই ছিল সর্বশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন তৌহিদুল তারেক। এবারে অন্য প্রসঙ্গ। রাজধানীতে বেড়েই চলেছে নতুন এক চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য, যাদের প্রধান টার্গেট রিকন্ডিশন গাড়ির শোরুম, যেখানে চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই ককটেল বিস্ফোরণের মতো ঘটনার শিকার হতে হচ্ছে কোটি টাকার ব্যবসা প্রতিষ্ঠানকে। চক্রের মূল হোতারা দেশের বাইরে বসে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করলেও প্রশাসনের গাফিলতিতে তা ছড়িয়ে পড়ছে রাজধানীর বিভিন্ন প্রান্তে। রাজীব শেখের ক্যামেরায় আরও জানাচ্ছেন শাহরিয়ার জামান পুলক। ঢাকা মেট্রো ল 18-11-46 পেছনে থাকা একটি প্রাইভেট কারের ড্যাশ ক্যাম ফুটেজে ধরা পড়ে আতঙ্কের মুহূর্ত। বাইকে থাকা দুজন কালো শার্ট পরা ব্যক্তি কিছু একটা ছুঁড়ে মারছেন গাড়ির শোরুমের দিকে। মুহূর্তেই বিস্ফোরণ, শোরুমের কাচের দেয়াল ভেঙে ধসে পড়ে কোটি কোটি টাকার দামি গাড়ির উপর। ধোঁয়া আর আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। সাম্প্রতিক সময়ে রাজধানীর কুড়িল থেকে নতুন বাজার পর্যন্ত বিস্তৃত গাড়ির শোরুমগুলোকে টার্গেট করা হচ্ছে। এ সময় অন্তত 12টি বিক্রয় কেন্দ্রে ককটেল হামলা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, চাঁদা দিতে অস্বীকৃতি জানালেই টার্গেট করা হচ্ছে। শুধু হামলাই নয়, হুমকি আসছে মেরে ফেলারও। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী আমাদের জানান, তার শোরুমে এর আগেও 2 বার হামলা চালিয়েছে চাঁদাবাজ চক্র। এছাড়া এখনও ফোন আসছে আমাদের কন্টিনিউয়াসলি। এই হামলার পরে ফোন এসেছে আমাদের কাছে। 10 লাখ টাকা আগে চাওয়া হয়েছিল, এখন বলেছে 10 লাখ টাকায় হবে না, এখন জানের জীবন নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। হামলার পরই আমাদেরকে ফোন দেওয়া হয় এবং ফোন দিয়ে বলা হয় যে এরপরে আরও বড় হামলা হবে। আর হামলার পর শুরু হয় ভয় দেখানোর বার্তা। বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আসে মেসেজ, দাবি করা হয় টাকা। আশেপাশের শোরুমগুলোতেও ফোন দিয়ে হুমকি দেওয়া হয়, চাঁদা না দিলে পরের টার্গেট হবে তারা। কি কাজ কিছুক্ষণ আগে কেমন লাগলো বেগরের ভিতরে? আপনারা কি ঝামেলা শেষ করবেন না আমি কন্টিনিউ ঝামেলা চালাই যাব? তুমি জানো না তোমার বড় ভাই থেকে যাই না, নাইলে আগামী সপ্তাহে এবার বসকাই দিব। এবার 3 গুলি করাম 10 ভেজালটা তো হইতো না। লাস্ট টাইম আমি যখন বলছি 10 লাখ টাকা পেমেন্ট পাঠায় দাও, তখন পাঠায় দিলে তো আজকে হইতো না। এই যে ভাই সোজা কথা, আপনার 10 লাখ টাকা, আপনার 10 লাখ টাকা লাগবে, এটা সোজা কথা বললেই হতো। অনুসন্ধানে উঠে এসেছে অভিযোগকারীর কাছ থেকে চাঁদা দাবি করা ব্যক্তির নাম তান কাশেম ভূঁইয়া, একসময় যুবলীগ নেতা, যিনি আওয়ামী লীগ সরকার আমলে ছিলেন বিভিন্ন মিছিল ও সমাবেশের সামনের সারিতে। কিন্তু এখন তার অবস্থান লন্ডনে। সেখান থেকেই এই চাঁদাবাজি চক্র পরিচালনা হচ্ছে। ফোনে যোগাযোগ করলে পাওয়া যায় অভিযুক্ত যুবলীগ নেতা তান কাশেম ভূঁইয়াকে। তবে চাঁদাবাজির সাথে জড়িত কিনা এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। কোন জায়গায় চাঁদা হয়েছে, কি হয়েছে না হয়েছে আলাপ করব না, 2 ঘন্টা একটু বিজি আছি। ক্ষমতা হারানোর পরও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের কিছু প্রভাবশালী সদস্য এই চাঁদাবাজি চক্রের সিন্ডিকেটের সাথে যুক্ত আছে। অভিযোগ উঠেছে, প্রশাসনিক শিথিলতা ও রাজনৈতিক ছত্রছায়ায় তারা এখনও সক্রিয়।
দেশের রিকন্ডিশন গাড়ির আমদানিকারকদের সংগঠন বারভিটার সভাপতি আব্দুল হক জানান, এত বড় পরিসরে চাঁদাবাজির ঘটনা এর আগে ঘটেনি। মামলা করার সাহসও পাচ্ছেন না ব্যবসায়ীরা। চলতি মাসের মধ্যে ব্যবস্থা না নিলে আগামী মাস থেকে গাড়ি কেনাবেচা বন্ধের হুঁশিয়ারি দেন তিনি। যুবলীগ করতো এক সময়, এবং এখন তার ওই পরিচয়ও সে দেয়, পুলিশের কাছে দেয়, দিয়ে হুমকি দেয় যে আগামী দিনে আমরা ক্ষমতায় আসবো, তখন তোদের দেখে নেব। যে লোক এটা অর্গানাইজ করছে এখানে কোনো কানেকশন থেকে থাকতে পারে, কালো টাকাও এইসব ব্যবসায় এসছে। খুব অবাক হবার, বেশি অবাক হব না যদি আমাদের এখানে কেউ এরকম এসে থাকে, তার সাথে সংযোগ আছে, এটা উড়িয়ে দেওয়া যায় না যে তারা হয়তো তাকে সহযোগিতা করছে। ভাটারা থানার অপারেশন পুলিশ পরিদর্শক জানান, মামলা করা হলে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রাথমিক জিডির ভিত্তিতে তদন্ত চলছে, তবে এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এবং আমরা এখনও তদন্তাধীন আছি। আমরা তদন্ত করে ফাইন্ড আউট করার ব্যবস্থা চেষ্টা করতেছি এই ঘটনায় কারা জড়িত, এবং বিদেশি যে নাম্বার থেকে কল দিয়ে এভাবে চাঁদা দাবি করতেছে, যদিও এখনও পর্যন্ত চাঁদা তারা প্রদান করেনি, চাঁদা দাবি করতেছে। এই দাবির বিষয়ে আমরা এই কমপ্লেনটা নিয়ে কাজ করতেছি। বর্তমানে দেশে নতুন ও রিকন্ডিশন ব্যক্তিগত গাড়ির বাজার 30,000 কোটি টাকার বেশি। এর মধ্যে 70 থেকে 75% রিকন্ডিশন গাড়ির দখলে। একদিকে আতঙ্ক, রাতে শোরুমের সামনে ককটেল বিস্ফোরণ, অপরদিকে প্রশাসনিক কার্যক্রম এখনও কাগজে কলমে আটকা। গাড়ি ব্যবসায়ীরা বলছেন, তাদের ভিতর থেকে যদি এই ভয় না দূর হয়, তবে শুধু গাড়ি ব্যবসায়ী বন্ধ হবে না, বন্ধ হয়ে যাবে দেশের সবচেয়ে বড় রাজস্বের চাকাও। তারা দাবি করছেন, এই চাঁদাবাজরা যে রাজনৈতিক দলেরই হোক না কেন, তাদের যদি অবিলম্বে গ্রেফতার না করা হয়, তাহলে আগামী মাস থেকে টোটাল শাটডাউন কর্মসূচিতে যাবেন তারা। শাহরিয়ার সামান পুলক, এখন ঢাকা। সড়ক মহাসড়কে ঘুরছে চাকা, যে চাকা সচল রাখে দেশের অর্থনীতি ও যোগাযোগের প্রাণপ্রবাহ, অথচ সেই চাকাই কেড়ে নিচ্ছে অগণিত প্রাণ। গেল 9 মাসে কেবল ঢাকা চট্টগ্রাম মহাসড়কেই 465টি দুর্ঘটনায় প্রাণ গেছে 284 জনের, আহত হয়েছেন 509 জন। 84টি অপরিকল্পিত ইউটার্নের বেশিরভাগই পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে। মাসুদ আলমের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ফোরকান আহমেদ। গেল 22 আগস্ট কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডের ইউটার্নে কন্টেনারের নিচে চাপা পড়ে নিহত হয় এক পরিবারের 4 জন, যাতে নিঃস্ব হয় পরিবার। দুর্ঘটনার পর চালক আটক হলেও স্বজনদের আকুতি, আর কোনো পরিবারে যেন এমন কালো ছায়া নেমে না আসে। ভাই হারাইছি, বাতিজা হারাইছি, বাবি হারাইছি, সবাই তো হারাইলাম, এবং পুরো ফ্যামিলিটাই শেষ, পুরো ফ্যামিলিটা শেষ হয়ে গেছে। এইভাবে জানি ভবিষ্যতে জানি এইভাবে কোনো আর কোনো কেউ ছেলে না হারাক, কেউ ভাই না হারাক। যে দুর্ঘটনাগুলো ঘটছে অহরহ আমাদের, আমরাও তো যদিও সমাজসেবক, কিন্তু পরিবহনটা তো আমাদের হাতে না। এই নিরাপত্তা যেন সরকার একটু কড়াকড়িভাবে নেয়, এটা আমার কাছে জোর দাবি। আলোচিত এই দুর্ঘটনা ছাড়াও হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের তথ্য মতে গেল 9 মাসে শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম মহাসড়কেই 465টি দুর্ঘটনা ঘটেছে, যাতে প্রাণ গেছে 284 জনের, আহত হয়েছেন 509 জন, আর পঙ্গুত্ব বরণ করেছেন বহু চালক ও যাত্রী। আর পুরো রিজিয়নে 842 দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 525 জন। দেশের অর্থনীতির লাইফলাইন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রতিদিন হাজারো ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ছুটে চলে বন্দর থেকে রাজধানীতে। 2 লেন থেকে 15 বছর আগে মহাসড়কটি 4 লেনে উন্নীত হলেও বাড়েনি নিরাপত্তা। কয়েকগুণ বেড়েছে যানবাহনের চাপ, যাতে প্রতিনিয়ত বাড়ছে যানজট ও দুর্ঘটনা। কুমিল্লার 104 কিলোমিটার অংশে রয়েছে 84টি ইউটার্ন। সড়ক বিভাগের অপরিকল্পিত এসব ইউটার্নের বেশিরভাগ এখন পরিণত হয়েছে মৃত্যু ফাঁদে, যার জন্য দায়ী করা হচ্ছে উল্টো পথে যান ও নিষিদ্ধ 3 হুইলারের দৌরাত্ম্যকে। এদিকে নিরাপদে সড়ক পারাপারের জন্য 55টি ফুটওভার ব্রিজ থাকলেও বেশিরভাগই ব্যবহারহীন। সড়কের বিভিন্ন অংশ দিয়েই প্রতিদিন পারাপার হচ্ছেন চলাচলকারীরা। এছাড়া যানবাহনের বেপরোয়া গতি, নিদ্রা চোখে গাড়ি চালানো, ফিটনেসবিহীন পরিবহন ও সংশ্লিষ্ট প্রশাসনের দুর্বল নজরদারিতে অনিরাপদ হয়ে উঠছে সড়ক। সরকারের যে নির্দেশনা আছে বা ফুটওভারগুলো দিয়েছে, এগুলো যদি আমরা যাতায়াত করতাম তাহলে দুর্ঘটনা হতো না। আমার তো ওভারব্রিজে উঠতে কষ্ট হয়, এই জন্য উঠতে পারতেছি না। তো দুর্ঘটনা যদি মারা যান তাহলে দায় দিব কাকে?
আল্লাহ রাতে। নিরাপদ সড়কের জন্য সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছে, এখন করার পরে জনসচেতনার অভাব। এখানে উল্টা অটো সিএনজি হইতে আরম্ভ করে সব গাড়ি উল্টা পাল্টা যায়। আমরা তো পেটে দেয় পুলিশের ভয়ে মানে ফাঁকে ফাঁকে চালাই আর কি। এই উঠান ঘুরতে হলে মনে করেন মিনিমাম 2 কিলোমিটার মতো ঘুরে লাগবে। বেশিরভাগ গাড়ি, শুধু আমি না, বেশিরভাগ গাড়ি মনে করেন সিএনজি, অটো রিক্সা সবাই দিক দিয়ে রং সাইডে ঢুকে যায়। আমরা প্রতিনিয়ত এখানে মানুষের প্রাণ যাচ্ছে, প্রতিনিয়ত এখানে কেউ না কেউ দুর্ঘটনার শিকার হচ্ছে। এই দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য সরকার পরিকল্পনা গ্রহণ করেছে, একটা ইউলুপ করবে এবং 3টা আন্ডারপাস করবে। নানাবিধ প্রশাসনিক এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে ইউলুপের কাজগুলো আর হচ্ছে না এবং আন্ডারপাসের কাজও থেমে গেছে। হাইওয়ে পুলিশ বলছে অসচেতনতা, উল্টো পথে গাড়ি চলাচল, 3 চাকার যান এবং ত্রুটিপূর্ণ সড়ক ব্যবস্থাপনাই দুর্ঘটনার মূল কারণ। আইন প্রয়োগ করেও অনিয়ম ঠেকানো যাচ্ছে না বলছেন তারা। পার্টিকুলার একটা দিবস নিরাপদ হবে ঠিক আছে, বাট আমরা চাই প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড নিরাপদ থাক। সড়ক অবকাঠামো সড়ক দুর্ঘটনার অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ, অবশ্যই এটা অন্যতম কারণ। তো আমরা আরও যে 10-12টা কারণে সড়ক দুর্ঘটনা ঘটে থাকে, আমাদের প্রত্যেকটা জায়গাকে অ্যাড্রেস করতে হবে। রুটস অ্যান্ড হাইওয়ে তাদের অবকাঠামোগত যেই চেঞ্জ সেগুলো করার জন্য, যেমন গত সপ্তাহে মিটিং ছিল, ওইখানেও আলোচনা হয়েছে, তারা সাধ্যমতো তারা চেষ্টা করে যাচ্ছে। বিআরটিএ বলছে সড়ক নিরাপত্তা বাড়াতে প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া গেল 1 বছরে 567 মামলার পাশাপাশি আদায় করা হয়েছে 1,35 লাখ টাকা জরিমানা। মোবাইল কোর্ট তো প্রতিনিয়ত প্রতি মাসে মোবাইল কোর্ট হয় আমাদের, এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে মোবাইল কোর্ট হয়। রেভিনিউ আদায়ের পাশাপাশি যে আমরা কার্যক্রম গ্রহণ করছি, যে প্রশিক্ষিত চালক তৈরি করার ক্ষেত্রে আমরা নবায়নের সময় যে একটা পুরো দিন প্রশিক্ষণ দিয়ে থাকি তাদের, এই প্রশিক্ষণটা দিয়ে কিন্তু যারা যারা প্রশিক্ষণ গ্রহণ করছে আমার মনে হয় তারা মোটিভেশন হচ্ছে। প্রত্যেকটি স্কুলে সড়ক নিরাপত্তার জন্য মাদ্রাসা, স্কুল, প্রত্যেকটা জেলায় 5টি করে স্কুল নির্ধারণ করা হয়েছে, যে প্রত্যেক স্কুলে আমরা যাব, যে সড়ক নিরাপত্তার বিষয়টি তুলে ধরব। প্রতি বছর 22 অক্টোবর আসে সড়ক নিরাপত্তা দিবস, কিন্তু প্রতিশ্রুতির কুয়াশায় হারিয়ে যায় এর বাস্তব প্রভাব। কতটুকু দায় নিচ্ছে সড়ক বিভাগ, বিআরটিএ ও হাইওয়ে পুলিশ? এবার সড়ক নিরাপত্তা দিবসের প্রতিশ্রুতি যেন না থাকে শুধু ক্যালেন্ডারের পাতায়, বরং বাঁচিয়ে রাখুক প্রতিটি মানুষকে, প্রতিটি পরিবারের স্বপ্নকে। সেই প্রত্যাশা সবার। মাসুদ আলম, এখন, কুমিল্লা। দীর্ঘদিন ধরে কক্সবাজারের খুরুশকুল ভারুয়াখালী সেতু নিয়ে আশা ছিল 2 পারের লক্ষাধিক মানুষের। সেতুটি হলে মাত্র 9 কিলোমিটার পথেই পৌঁছানো যাবে শহরে, কিন্তু কাজ শুরুর প্রায় 4 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি নির্মাণ কাজ। মেয়াদ বেড়েছে বারবার, কিন্তু কাজের কোনো গতি নেই। ফলে প্রতিদিনই ছোট খেয়া নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা। মোহাম্মদ রাসেলের ক্যামেরায় আরও জানাচ্ছেন মন্তস বেদজ্ঞ। কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ও খুরুশকুল ইউনিয়নকে আলাদা করেছে জোয়ারি খাল। খালের ওপর সেতু না থাকায় ছোট খেয়া নৌকায় যাতায়াতের একমাত্র ভরসা। অথচ শহর থেকে মাত্র 9 কিলোমিটার দূরের এই পথ ঘুরে যেতে হয় 36 কিলোমিটার। তাই এখানকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন একটি সেতু। 2017 সালে একনেকে অনুমোদন পায় 392 মিটার দীর্ঘ ভারুয়াখালী খুরুশকুল সেতু প্রকল্প। 2 দফা দরপত্র আহ্বানের পর 2021 সালের জানুয়ারিতে নির্মাণ কাজ শুরু করে তমা কনস্ট্রাকশন ও MA জাহের লিমিটেড। চুক্তি অনুযায়ী 36 কোটি 28 লাখ টাকায় 2023 সালের জানুয়ারিতে কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে 2 দফা সময় বাড়িয়েও কাজের অগ্রগতি আশানুরূপ নয়। গ্রামে আসতে চাই, আমাদের প্রায় 2-3 ঘন্টা সময় লেগে যাচ্ছে, 2-3টা গাড়ি চেঞ্জ করতে হচ্ছে। অথচ এই ব্রিজটা হয়ে গেলে আমাদের সাথে প্রায় 17 কিলোমিটার রাস্তা কমে যাবে। যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি করব আমাদের এই সেতুটা যেন খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়। এখন বর্ষা হলে তো একদম যাওয়া যায় না, আর ফানিস্ট্রা থেকে যাওয়ার জন্য প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, মানুষ কোনো নিরাপত্তা নাই। খুরুশকুল আর ভারুয়াখালী মানুষের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বলেন, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক বলেন, সব কিছু কারণ আছে। এলজিইডি বলছে সেতুর 13টি স্প্যানের মধ্যে 8টি স্থাপন সম্পন্ন হয়েছে। তবে মূল খালের উপর এখনও কাজ শুরু হয়নি। কাজের ধীরগতিতে হতাশ স্থানীয় জনপ্রতিনিধিরাও। সারাটা দিন মানে এক বছরকে বছর 3-4 জন লোক দিয়ে কাজ করে,
এত বড় একটা ব্রিজে 5-6 জন লোক দিয়ে কাজ করা এটা কি সম্ভব? কোনোদিন ওনাকে সাবসিস্টি করে দ্রুত কাজ করার জন্য তাদের তাগিদ দেওয়া হোক, অন্যথায় তাকে বাতিল করে নতুনভাবে কি স্ট্যান্ডার্ড দিয়ে কাজটা যত দ্রুত হয় সুন্দরভাবে হয়, এটাই হলো আমার প্রত্যাশা। প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায় সেতুর একাংশে কাজ করছে মাত্র 4 জন শ্রমিক। নির্মাণের ধীরগতির বিষয়ে জানতে চাইলে ঠিকাদার প্রতিষ্ঠানের প্রতিনিধি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। হচ্ছে আসলে 7 বছর ধরে এটা বন্ধ করেন আগে। অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও কুমিল্লা 5 আসনের সাবেক এমপি এম এ জাহের আত্মগোপনে যাওয়ার পর থেকেই প্রকল্পে স্থবিরতা নেমে এসেছে। সেই সঙ্গে যুক্ত হয়েছে জমি অধিগ্রহণের জটিলতাও। তো এ বিষয়ে ঠিকাদারের সাথে আমার কথা হয়েছে, তো উনি পর্যাপ্ত লোকবল নিয়োগ করবে বলে আশ্বস্ত করছে এই স্ল্যাবটা কাস্টিংয়ের পরে, যেহেতু ওইগুলো পিসি গার্ডার আমার, তো ওটার জন্য আবার এক্সপার্ট অন্য গ্রুপ নিয়ে আসতে হবে। তো সেই অনুযায়ী তারা কাজটা, যে প্ল্যান আমার কাছে দাখিল করছে সেই অনুযায়ী যদি বাস্তবায়ন করতে পারি আমরা, তাহলে আগামী জুনের মধ্যে আমরা অবকাঠামোর কাজ শেষ করতে পারি। ভারোয়াকালী খুরুশকুল সেতু এখন শুধু একটি প্রকল্প নয়, এটি হয়ে উঠেছে বিচ্ছিন্ন মানুষের একমাত্র ভরসা। দ্রুত নির্মাণ কাজ শেষ করার মধ্য দিয়ে দীর্ঘদিনের অপেক্ষা ও ভোগান্তির অবসান হোক, এমনই প্রত্যাশা এই জনপদের মানুষের। মনতোষবেদজ্ঞ এখন কক্সবাজার। দাবি আদায় শেষে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের পর উচ্ছ্বসিত স্কুল প্রাঙ্গণ। কোলাহল আর উৎসবের আমেজে ফিরেছে শিক্ষক শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, আর এই আন্দোলনে ব্যাহত পাঠদান কিভাবে পুষিয়ে নেবেন শিক্ষকরা? উজ্জ্বল, আপনি জানেন যে গতকালকেও কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে ছিল, তবে সকল অনিশ্চয়তা কাটিয়ে আমরা সর্বশেষ যেটা জানতে পারলাম যে 2 ধাপে মূলত 15% শিক্ষকদের যে বাড়ি ভাতা সেটি কার্যকর করার সিদ্ধান্তের পরেই কিন্তু শিক্ষকরা তাদের যে কর্মবিরতি রয়েছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষকরা তারা সেটি প্রত্যাহার করে নিয়েছেন এবং আজকে থেকে সারা দেশের মতো ময়মনসিংহ এমপিভুক্ত যতগুলো স্কুল রয়েছে সেগুলো স্কুলগুলোতে কিন্তু ইতিমধ্যেই পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। ক্লাসরুমগুলো খুলে দেওয়া হয়েছে। 10-11 দিনেরও বেশি সময় এই ক্লাসরুমগুলো বন্ধ ছিল। আমি এখন রয়েছে ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের একটি ক্লাসরুমে, 6ষ্ঠ শ্রেণীর ক্লাসরুমে। মূলত এখানে 2 শিফটে ক্লাস চলে। মর্নিং শিফটে খুব 8টা থেকে ভোর থেকেই বলা যায় যে শিক্ষার্থীরা এসেছেন এবং শেষ ক্লাস চলছে তাদের। এরপরে তাদের পরের যে শিফট সেগুলো চলে আসবে এবং আজকে ভোর থেকে শিক্ষার্থীরা এখানে এসেছেন, শিক্ষকরা ক্লাস নিচ্ছেন। এবং আমরা সকালে যে একটা অচল অবস্থা ছিল যে মূলত শিক্ষা প্রাঙ্গণগুলোতে, সেই অচল অবস্থা কাটিয়ে একেবারে উৎসব মুখর শিক্ষার্থীদের খুব উচ্ছ্বসিত দেখছিলাম এবং তারাও খুব আনন্দিত। তবে তারা যেটা বলছেন যে এই যে 10-12 দিন বন্ধ ছিল তাদের ক্লাসরুম, তাদের যে শিক্ষাকাণ্ডের কাজে যে ক্ষতিটা হয়েছে সেটি আসলে কিভাবে পুষিয়ে উঠবে এবং শিক্ষকরাও বলছেন যে তারা আসলে একটু বাড়তি সময় দিতে চান ক্লাসগুলোতে এবং তারা এটা মেনেই নিয়েছেন যে আসলে যে তাদের আন্দোলন কর্মসূচিতে শিক্ষার্থীদের পাঠদানে কিছুটা ব্যাঘাত করেছে। আমরা আরেকটি ক্লাসে একটু যাওয়ার চেষ্টা করব, সেখানে আসলে আরেকটি ক্লাসরুম আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা রয়েছেন। আমরা শিক্ষকদের সঙ্গেও কথা বলছিলাম। শিক্ষকরা বলছেন যে যেহেতু একটা অনিশ্চয়তার মধ্যে ছিল তারা, বিশেষ করে কিছুদিন পরে 10ম শ্রেণীর টেস্ট পরীক্ষা এবং পাশাপাশি ক্লাস পরীক্ষাগুলো রয়েছে, বার্ষিক পরীক্ষা রয়েছে সামনে। সুতরাং এই সময়ের মধ্যে যেহেতু আন্দোলনটা তারা স্থগিত করেছে এবং আন্দোলন স্থগিত করার কারণে আবারও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। তবে শিক্ষকদের কাছেও শিক্ষার্থীরা বলছেন যে তারা আসলে তাদের যে এই যে পড়াশোনার যে গ্যাপটা তৈরি হয়েছে এই কিছুদিনের মধ্যে, সেই গ্যাপটা তারা আসলে পূরণ করতে চান। এবং সব মিলিয়ে বলতে গেলে আজকে ময়মনসিংহের এমপিভুক্ত যতগুলো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলোই খুলে দেওয়া হয়েছে। যেহেতু প্রথম দিন কোনো বিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সংখ্যা আজকে কিছুটা কম থাকলেও কিন্তু অনেক যেগুলো সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সেগুলোতে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু কমেনি, মূলত আগের মতোই রয়েছে। সব মিলিয়ে উজ্জ্বল এই ছিল ময়মনসিংহ থেকে এমপিভুক্ত শিক্ষার্থীদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি সবশেষ খবর আমার কাছে। নিষেধাজ্ঞা চলাকালীন বরিশাল সহ গোটা উপকূলীয় এলাকার নদ নদীতে জাল ফেলে দেদারসে মাছ ধরছেন অনেক জেলে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও মৎস্য অধিদপ্তরকে ফাঁকি দিয়ে ধরা হচ্ছে ইলিশ। নিষিদ্ধ সময়ে মাছ শিকারে এইসব জেলেরা এবার যে কোনো সময়ের চেয়ে মারমুখী বলে জানান মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা। তবে যে কোনো মূল্যে প্রজনন মৌসুম সফল করার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ।
কীর্তনখোলা, আড়িয়ালখা, মেঘনা, তেঁতুলিয়া, পদ্মা, সুগন্ধা, পায়রা কিংবা বলেশ্বর নদী সব জায়গায় মিলবে প্রায় একই চিত্র। ছোট ছোট নৌকায় শক্তিশালী ইঞ্জিন লাগিয়ে নিষেধাজ্ঞার সময়ও মাছ ধরছেন জেলেরা। ইলিশের প্রধান প্রজনন মৌসুম সফল করতে খুব একটা কাজে আসছে না নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ এবং মৎস্য অধিদপ্তর সহ প্রশাসনের তৎপরতা। নদী আর সাগরে প্রতিদিনই অভিযান চলাকালীন প্রশাসনের উপস্থিতি টের পেলে পালিয়ে যান জেলেরা। অনেক সময় ধাওয়া করে আটক করা হয় জাল ও মাছ, এমনকি কিছু ক্ষেত্রে ঘটে পাল্টা হামলার ঘটনা। মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, চলতি মৌসুমে জেলেরা অসহযোগিতা ও মারমুখী আচরণ করছেন। টুকটাক লাঠিসোঁটা আছে, কারো কারো সে পিকেট আছে, পাথরের টুকরো আছে, যেটা আমাদের বেশ কয়েকটা টিমকে এবার এরকম একটা বিরূপ পরিবেশের মুখোমুখি হতে হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এদের যে আচরণ দেখা গিয়েছে এটা খুব অ্যালার্মিং। তো সেই হিসেবে যাদের ধরা হয়েছে জিজ্ঞাসাবাদ চলছে। গতবারের মতো আমরা শক্ত অবস্থান থেকেই জনগণকে সাথে নিয়ে যারা একটু ঝামেলা করতে চায় তাদেরকে কিছু বুঝিয়ে না কিছু আইনের মধ্যে ফেলে আমরা অভিযান সফল করব। মাইলিশের প্রজনন নির্বিঘ্নের বিষয়টি অনেকটাই নির্ভর করে জেলেদের ব্যবহৃত জালের উপর। চরঘেরা, বেহুন্দি সহ বিভিন্ন জালের কারণে ব্যাহত হয় প্রজনন, যার ব্যবহার বন্ধে মৎস্য অধিদপ্তরের পাশাপাশি কাজ করছে নৌবাহিনীও। নদীর চারপাশে যারা বসবাস করে তারাই সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত। তাদের মধ্যে এই সেন্সটা ডেভেলপ করতে হবে, তাদের আরও দায়িত্বশীল আচরণ করতে হবে, তবেই না তারাও সরাসরি সুফল পাবে, পক্ষান্তরে গ্রস লেভেলে রাষ্ট্রীয়ভাবে আমরা এর একটা ভালো সুফল পাব। বাংলাদেশ নৌবাহিনীর সদস্য হিসেবে স্থানীয় জনপ্রশাসনকে এবং মৎস্য অধিদপ্তরকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের মাধ্যমে মাইলিক সংরক্ষণ অভিযান 2025 সাফল্যমণ্ডিত করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। অক্টোবর-নভেম্বর মাসে ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ সময় ভরা পূর্ণিমা এবং অমাবস্যার সময় ঝাঁকে ঝাঁকে মাইলিশ ডিম পাড়ার জন্য সাগর থেকে উপকূলীয় এলাকা সহ বিভিন্ন নদ নদীর মিঠা পানিতে আসে। বিশ্বের 11টি ইলিশ উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বপ্রথমে। 2023-24 অর্থ বছরে দেশে ইলিশের উৎপাদন হয়েছিল 5.29 লক্ষ মেট্রিক টন, যা দেশের মোট মৎস্য উৎপাদনের শতকরা 11%। জিডিপিতে ইলিশের অবদান শতকরা প্রায় 1%। ইলিশের উৎপাদন ধরে রাখতে অথবা উৎপাদন বাড়াতে হলে প্রজনন মৌসুম সফল করা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল। পানি উন্নয়ন বোর্ডের রেগুলেটরের প্রভাবে উত্তরের জেলা নাটোরের তিলে তিলে মানচিত্র থেকে উঠে যাচ্ছে নদীর রেখাচিত্র। পানি নিয়ন্ত্রণের নামে মরাখালেও বসানো হচ্ছে হাইড্রোলিক রাবার ড্যাম। সব মিলিয়ে যেন নদী মারার আয়োজন জোরে সোরে। মাহবুব হোসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। নাটোর সদর উপজেলার লেঙ্গুরিয়া এলাকা একসময়ের খরস্রোতা নারদ নদকে সংকুচিত করে বসানো হয় 2 কপাটের এই রেগুলেটর। উদ্দেশ্য নারদের পানি নিয়ন্ত্রণ করা, তবে হয়েছে উল্টোটা। নদীর দুপার পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। সুইচ গেটটা দিয়ে নদীর আরো গোলা চেপে মেরে ফেলছে। নদী ছিল বড়, হয়ে গেছে ছোট। এটা দেওয়ার পর থেকে তো কোনো কাজ করেনি, গেট কোনোদিন বসায়নি, গেট কোনোদিন তুলেনি, যেভাবে থুয়ে গেছে ওইভাবেই আছে। লাভ হলো কি সুইচ গেটের? নাটোর সদর উপজেলার সীমান্তবর্তী গোদাই নদীর চিত্র এটি। নদীর পানি প্রবাহ না থাকলেও পানি উন্নয়ন বোর্ড রেগুলেটর দিয়ে এখনও নিয়ন্ত্রণ করছে পানি। ফলে নদীর দুপারে জমেছে কচুরিপানা। দেখে বোঝার উপায় নেই এটি নদী না ডোবা। এই তো গেল পুরাতন রেগুলেটরের আদ্যপান্ত। এবার কামারদিয়া রাজাপুর ছোট এই খালে বসানো হচ্ছে হাইড্রোলিক রাবার ড্যাম। এতে বরন্দ বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ব্যয় করবে অন্তত 3 কোটি টাকা। যেখানে পানি থাকে না সেখানে পানি সংরক্ষণে মরাখালে কেন এমন আয়োজন, সেই প্রশ্ন স্থানীয়দের। মোটামুটি 22টা বিলের পানি নামে নদীতে, তাহলে মোটামুটি ধরেন অনেক বিল মায়ের দাবি। সামনে যতটুকু নদী বাঁধছে পিছনে অতটুকুই বাঁধা উচিত, না বাঁধলে পিছনে ভেঙে যাবে। যতটুকু পানির প্রয়োজন আমাদের বিলের, ততখানি পানি রাখার প্রয়োজন মতো করে আমরা এখানে আটকাবো, না হলে ততদিন আটকানো চলবে না, খোলাই থাকবে, পানি চলে যাবে। তবে নদীর পানি প্রবাহের গতিধারায় এসব রেগুলেটরের প্রয়োজনীয়তা থাকলেও যেখানে নদী বাঁচতে পারছে না সেখানে নতুন পুরাতন রেগুলেটর কতটা দরকার, এমন প্রশ্ন পরিবেশবিদদের।
সুইচ গেটগুলো যেখানে প্রয়োজন নাই অপসারণ করব, কারণ সুইচ গেটগুলো তো আমাদের কোনো কাজে লাগছে না, সুইচ গেটগুলো অপসারণ করব। আর নতুন করে সুইচ গেটের যদি কথা বলে, সেখানে আমি বলবো সুইচ গেটগুলো মনে হয় না আমাদের আর প্রয়োজন আছে, কারণ আমাদের নদীতে পানি নাই, নদীর সেই নাব্যতা নাই। তবে এরই মধ্যে বড়াল নদী থেকে রেগুলেটর সরানোর কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। তাছাড়া সম্ভাব্যতা যাচাই করে অপ্রয়োজনীয় রেগুলেটর সরানোর আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আমাদের যে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন রেগুলেটর সমূহ, এগুলি বিভিন্ন সময় এবং অনেক পূর্বে নির্মিত, এবং এই রেগুলেটরগুলির মধ্যে কোনগুলির রিমডেলিং প্রয়োজন অথবা রিপেয়ার প্রয়োজন বা কোনটির প্রয়োজনীয়তা আছে বা নাই, এই বিষয়গুলো নিয়ে আমাদের একটি স্টাডি হয়েছে, এবং অনেক ক্ষেত্রে স্পেশাল রেগুলেটর নিয়েও স্টাডি বা এরকম কাজ করা হচ্ছে। তো এই রিপোর্টগুলোর প্রেক্ষিতেই ব্যবস্থা নেওয়া হবে। নদীর স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা দূর করার পাশাপাশি যেখানে সেখানে রেগুলেটর নির্মাণ বন্ধে পদক্ষেপ নেওয়ার দাবি পরিবেশ কর্মীদের। মাহবুব হোসেন, এখন নাটোর। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হকার্যকর বৈঠকে বসতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হাঙ্গেরিতে অনুষ্ঠিত দুই নেতার বৈঠকের বিষয়ে তাৎক্ষণিক কোনো পরিকল্পনা নেই হোয়াইট হাউসে। এমন বার্তার পর মঙ্গলবার সাংবাদিকদের এই কথা জানান ট্রাম্প। ইউক্রেন যুদ্ধকে ভয়াবহ আখ্যা দিয়ে ট্রাম্প অভিযোগ করেন, যুদ্ধ শুরুর সময় তিনি ক্ষমতায় থাকলে কখনোই এটি হতে দিতেন না। বাইডেন প্রশাসনে যুদ্ধের জন্য ৩৫০ বিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রি করেছে বলেও সাংবাদিকদের জানান ট্রাম্প। এদিকে বিবিসি জানায়, যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে মতপার্থক্যগুলো এ সপ্তাহের সামনে আসায় ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে ট্রাম্প পুতিন বৈঠকের। এর আগে গত ১৬ অক্টোবর ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর আগামী ২ সপ্তাহের মধ্যে হাঙ্গেরির বুদাপেস্টে দুই নেতার বৈঠকে বসার আভাস দিয়েছিলেন ট্রাম্প। যুদ্ধবিরতির প্রথম ধাপ অনুযায়ী তেল আবিবের কাছে আরও ২ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। এদিকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ হামাসের সঙ্গে লড়াইয়ে নিজেদের বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, যদি হামাস যুদ্ধবিরতি শর্ত না মেনে চলে তাহলে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্ররা গাজায় তার অনুরোধে সেনা পাঠাতে প্রস্তুত। তবে কোন কোন দেশ তাকে এই প্রস্তাব দিয়েছে তা স্পষ্ট করেননি তিনি। এদিকে ইসরায়েল সফরে গিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, প্রত্যাশার চেয়েও বেশি অগ্রগতি হয়েছে গাজা যুদ্ধবিরতির। এ সময় তিনি পুনর্ব্যক্ত করেন, শান্তির জন্য হামাসকে অবশ্যই অস্ত্র ত্যাগ করতে হবে। অন্যদিকে হামাসের কাছে থাকা বাকি ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে তেল আবিবে মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রেকর্ড দরপতন। মঙ্গলবার আউন্স প্রতি স্বর্ণের দাম ১ লাফে ৫.৫% কমে দাঁড়িয়েছে ৪,১১৫.26 মার্কিন ডলারে, যা করোনা মহামারী শুরুর পর থেকে একদিনে সর্বোচ্চ দরপতনের ঘটনা। এর আগের দিন সোমবার স্বর্ণের দাম ইতিহাসের সবচেয়ে ৪,৩৮১.21 ডলারে পৌঁছায়। আরও জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম তুন্নি। রেকর্ড ছোঁয়ার একদিন পরেই বিশ্ববাজারে হঠাৎ দরপতন সোনালী ধাতুর। গেল ৫ বছরের মধ্যে একদিনে সবচেয়ে বড় পতনের মুখে পড়েছে স্বর্ণের বাজার দর। স্পট মার্কেটে প্রতি আউন্সে ৫.৫% কমে এক সপ্তাহের সর্বনিম্ন ৪,১১৫ ডলারে নেমেছে স্বর্ণের দাম, যা ২০২০ সালের আগস্ট মাসের পর সবচেয়ে বড় দরপতন। এছাড়া ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রে স্বর্ণের ফিউচার কমে প্রতি আউন্সে ৪,১২৯ ডলারে দাঁড়িয়েছে। এর ঠিক একদিন আগেই মূল্যবান এই ধাতুর দাম ইতিহাসের সর্বোচ্চ ৪,৩৮১.21 ডলারে পৌঁছেছিল। চলতি বছরে এখন পর্যন্ত দামের উত্থান প্রায় ৬০%। বিশ্লেষকরা বলছেন, ভূরাজনৈতিক অনিশ্চয়তা, অর্থনৈতিক চাপ, সুদের হার কমানোর প্রত্যাশা এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয় এই বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। যুক্তরাষ্ট্রের সরকারি অচলাবস্থা নিরসন ও নতুন মার্কিন চীন বাণিজ্য চুক্তি ঘোষণার সম্ভাবনা থাকায় আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে স্বর্ণের দাম আবার স্থিতিশীল হতে পারে বলেও মনে করছেন তারা। বিশ্ববাজারে বড় ধাক্কা খেয়েছে রূপার দামও। স্পট রূপার দাম ৮.৪% কমে প্রতি আউন্স ৪৮.০৬ ডলারে নেমেছে। এছাড়া প্লাটিনামের দাম ৭% কমে ১,৫২৩.৩০ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ৬.৬% কমে ১,৩৯৮ ডলারে দাঁড়িয়েছে। সঞ্জিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সেটা না, আমরা রুল অফ ল চাই। আমরা চাই সর্বস্তরে সবাই আমরা আইন মেনে চলব, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং আইনকে এস্টাবলিশ করব সর্বক্ষেত্রে। এবং আমার যে গণ্ডির মধ্যে যে কাজ থাকবে সেখানে আমি আইনকেই বাস্তবায়ন করব। কারণ আমরা চাইব আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আপনাদের দায়িত্ব পালন করবেন। আমাদের সহকর্মীরা অনেক কথাই বলেছেন, আমি অত ডিটেলসে আর যাব না। নির্বাচনের মধ্যে সমন্বয়টা একটা বড় জিনিস। তা আপনারা যেহেতু উপজেলা পর্যায়ে নিয়োজিত আছেন এবং সমন্বয়ের দায়িত্বটা মূলত আপনাদের উপরে নির্ভর করে, যারা ইউএনও আছেন উপজেলা পর্যায়ে সমন্বয়টা আপনারাই করে থাকেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে কথা বলছিলেন সিএসি, সরাসরি ছিলাম সেখানে। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গুমের মামলায় 15 সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের। পলাতকদের আত্মসমর্পণে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি। রাজধানীতে বাড়ছে নতুন চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য। প্রধান টার্গেট গাড়ির শোরুম। টাকা দিতে অস্বীকৃতি জানালেই ককটেল বিস্ফোরণ, হত্যার হুমকি। পুলিশের কাছে দেয়, দিয়ে হুমকি দেয় যে আগামী দিনে আমরা ক্ষমতায় আসবো, তখন তোদের দেখে নেব। মৃত্যুফাদে পরিণত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। 9 মাসে 450-ও বেশি দুর্ঘটনায় প্রাণ গেছে 284 জনের। প্রশাসনের দুর্বল নজরদারিকে দুষছেন সংশ্লিষ্টরা। নিষেধাজ্ঞা অমান্য করে উপকূলে চলছে ইলিশ নিধন। অভিযানের তোয়াক্কা না করেই ফেলা হচ্ছে জাল। আগের চেয়ে বেপরোয়া জেলেরা, বলছে মৎস্য অধিদপ্তর। রেগুলেটরের প্রভাবে নাটোরে অস্তিত্ব সংকটে একের পর এক নদী। নষ্ট হচ্ছে স্বাভাবিক গতিপথ। প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন পরিবেশবিদদের। আর এ ছিল এখন বাণিজ্যের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।